কেমোথেরাপি ক্যান্সার চিকিৎসার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। কেমোথেরাপি বিভিন্ন ক্যান্সারের চিকিৎসায় কাজে লাগে। তো কেমোথেরাপি আসলে কি? কেমোথেরাপি হলো কিছু ওষুধ শরীরে প্রয়োগ করে ক্যান্সারের কোষগুলোকে মেরে ফেলার চেষ্টা করা। প্রথম বিশ্বযুদ্ধের সময় অ্যারাউন্ড ১৯১৭ সালে সেই সময় বিজ্ঞানীরা দেখতে পান যে নাইট্রোজেন মাস্টার্ড বলে একটা বিষাক্ত রাসায়নিক গ্যাস, যার এক্সপোজার হলে বা যেটার সামনে এলে সৈন্যদের, যারা সোলজার, তাদের হোয়াইট ব্লাড সেল এবং বোন ম্যারো এইগুলি কমে যাচ্ছে, বোন ম্যারো ডিপ্রেশন হয়ে যাচ্ছে এবং হোয়াইট ব্লাড সেলগুলো মরে যাচ্ছে। তো তখন বিজ্ঞানীরা বুঝতে পারেন যে হোয়াইট ব্লাড সেল আর বোন ম্যারো এগুলো হলো র্যাপিডলি ডিভাইডিং সেল, মানে খুব দ্রুত বিভাজিত হয়ে এরা তৈরি হতে থাকে। তাহলে এই বিষাক্ত পদার্থগুলো র্যাপিডলি ডিভাইডিং সেলের গুলোকে মেরে দেয়। তো ক্যান্সারও একটা র্যাপিডলি ডিভাইডিং সেল। ক্যান্সার একটা র্যাপিডলি ডিভাইডিং সেল, তার মানে ক্যান্সারের কোষগুলো ক্রমাগত বিভাজিত হতে থাকে এবং সেখান থেকে বিভাজিত হয়ে ক্যান্সারটা বড় হতে থাকে এবং ছড়িয়ে পড়তে থাকে। তাহলে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে যদি আমরা এই ওষুধটা প্রয়োগ করি তাহলে ক্যান্সার সেলকেও মেরে দেওয়া সম্ভব হবে। তো অ্যারাউন্ড 1940s এর টাইমে, 40-এর দশকে ক্যান্সারের কেমোথেরাপি হিসেবে এই ধরনের ওষুধগুলো ব্যবহার করা শুরু হয়, মূলত ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে বা লিম্ফোমা, সেটা এক ধরনের হিমাটোলজিক্যাল ক্যান্সার, সেই ক্যান্সারে এটার ব্যবহারটা শুরু হয়। এবং 1960 সাল নাগাদ এই কম্বিনেশন কেমোথেরাপি, আগে যেটা হতো সেটা হলো যে শুধুমাত্র একটা ওষুধ দিয়ে এই ক্যান্সারের চিকিৎসা করার চেষ্টা করা হতো, কিন্তু কম্বিনেশন কেমোথেরাপি মানে একসাথে 2-3টে ওষুধ ব্যবহার করে ক্যান্সারের কোষগুলোকে নির্মূল করার চেষ্টা করা হলো। সিডনি ফার্বার বলে একজন ডাক্তার এবং বিজ্ঞানী আছেন, তাকে কেমোথেরাপির জনক বলা হয়। তারপরে ধীরে ধীরে 1970s 80s এ গিয়ে ধীরে ধীরে আরও বিভিন্ন ধরনের কেমোথেরাপিউটিক ড্রাগ আসে এবং কেমোথেরাপি ওষুধ দিয়ে প্রথম সাফল্য আসে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে, লিউকিমিয়ার ক্ষেত্রে, লিম্ফোমার ক্ষেত্রে, যাতে এগুলিকে সম্পূর্ণ সুস্থ করে দেওয়া যায় কম্বিনেশন কেমোথেরাপির মাধ্যমে। তো কেমোথেরাপি অ্যাকচুয়ালি কিছু ওষুধ, যে ওষুধগুলো র্যাপিডলি ডিভাইডিং কোষের উপরে গুলোকে মেরে দেয়, মানে যেগুলো দ্রুত বিভাজিত হয় সেই কোষগুলো মেরে দেয়। ক্যান্সার কোষ একটা দ্রুত বিভাজিত হওয়া কোষ বা র্যাপিডলি ডিভাইডিং কোষ বলে সেই কোষটাকেও সে মেরে দেয়। এইবারে ক্যান্সার তো আমরা জানি যে মূলত শরীরে হয়, সেটা কোনো সলিড অর্গানের ক্যান্সার, মানে কোনো অঙ্গের ক্যান্সার, যেমন ধরুন ফুসফুসের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, জিআই ট্র্যাক্টের ক্যান্সার মানে কোলন, রেকটামের ক্যান্সার, শরীরের এই বিভিন্ন অঙ্গের ক্যান্সার হতে পারে, অথবা ব্লাড ক্যান্সার হতে পারে, মানে লিউকিমিয়া, লিম্ফোমা যেগুলি আমরা বলি। এখনো পর্যন্ত কেমোথেরাপি দিয়ে ব্লাড ক্যান্সার ছাড়া সলিড ক্যান্সারকে সম্পূর্ণ সুস্থ করা যায়নি। মানে কেমোথেরাপি সলিড অর্গান ক্যান্সারের জন্য সহযোগীর ভূমিকা পালন করে এবং ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে এটা কেমোথেরাপি, বিভিন্ন ধরনের কেমোথেরাপির কম্বিনেশন দিয়ে ব্লাড ক্যান্সার সম্পূর্ণ সুস্থ হয় কেমোথেরাপির মাধ্যমে। কিন্তু সলিড ক্যান্সারের ক্ষেত্রে, মানে শরীরের বিভিন্ন অঙ্গের ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপি দিয়ে কিন্তু সুস্থ করা যায় না। সুস্থ করার জন্য রেডিওথেরাপি বা অপারেশন করার দরকার হয়। তাহলে সলিড অর্গানের ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপি কিভাবে কাজ করে? সলিড অর্গানের ক্যান্সারের ক্ষেত্রে দেখা গেছিল, মানে চিকিৎসা বিজ্ঞানের উদ্ভাবন তো এইভাবেই হয়, শুরুতে অপারেশন করা হতো এবং রেডিয়েশন চিকিৎসা দেওয়া হতো। রেডিয়েশন চিকিৎসা প্রায় 1911-তে প্রথম হয়, ওই অ্যারাউন্ড 1930s 40s এ ডেভেলপ করে ক্যান্সারের জন্য। দিয়ে দেখা গেছিল যে ক্যান্সার কোষ বিনষ্ট হচ্ছে, ছোট ক্যান্সার নির্মূল হচ্ছে, অপারেশন দিয়ে, রেডিয়েশন দিয়ে সুস্থ হচ্ছে, কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ার একটা রিস্ক থাকছে। মানে আমাদের এখন তো আমরা অনেক উন্নত হয়েছি, চিকিৎসা বিজ্ঞান, ইনভেস্টিগেশন, মানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষারও উন্নতি হয়েছে, তা সত্ত্বেও কিন্তু মাইক্রোস্কোপিক মেটাস্টাসিস, মানে যে ক্যান্সার কোষগুলোকে চোখে দেখা যায় না, সেগুলো কিন্তু শরীরে রক্তের মধ্যে, লসিকার মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে এবং সেখানে গিয়ে আবার ক্যান্সার করে দিতে পারে।
তো তখন কেমোথেরাপিকে সহযোগী হিসেবে ব্যবহার করা শুরু হলো। কিউরেটিভ ট্রিটমেন্টের ক্ষেত্রে মানে যে ক্যান্সারগুলোকে সুস্থ করে দেওয়া যায়, যেমন ধরুন স্টেজ 3 অবধি আমি একটু মোটা ভাবে বলছি। সব স্টেজ 3, স্টেজ 4 এক জিনিস নয়। মানে যতক্ষণ ক্যান্সার একটা অঙ্গের মধ্যে রয়েছে, কোথাও ছড়ায়নি, ততক্ষণ আমরা অপারেশন এবং রেডিয়েশন চিকিৎসা হয় একটা বা একসঙ্গে দুটো দিয়ে আমরা কিউরেটিভ চিকিৎসা করি, মানে ক্যান্সার সুস্থ করি। কেমোথেরাপি এখানে কি ভূমিকা পালন করে? কেমোথেরাপি এর সাথে আমরা অ্যাড করি যাতে অনেকগুলো কাজ করতে পারে। ধরুন ক্যান্সারটা খুব বড় রয়েছে, তাকে আমার ছোট করতে হবে যাতে তার অপারেশন করা যায় বা সঠিকভাবে রেডিয়েশন দেওয়া যায়। সেক্ষেত্রে আমরা নিও অ্যাডজুভ্যান্ট কেমোথেরাপি বলে ব্যবহার করি। মানে আগে কেমোথেরাপি দিয়ে ক্যান্সারটাকে ছোট করে নিই। আরেকটা হলো অ্যাডজুভ্যান্ট কেমোথেরাপি, মানে অপারেশন করলাম বা রেডিয়েশন চিকিৎসা দিলাম বা অপারেশনের পরে রেডিয়েশনও দিলাম, তারপরে আমরা কেমোথেরাপি ব্যবহার করছি। তার কারণ কি? যে ক্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি শরীরে, সেটা তো আমরা হয় অপারেশন করে বাদ দিয়ে দিয়েছি বা রেডিয়েশন দিয়ে নির্মূল করে দিয়েছি। কিন্তু ওই যে মাইক্রোস্কোপিক ক্যান্সার সেলের কথা বললাম, যেগুলি ব্লাডের মাধ্যমে বা লসিকার মাধ্যমে শরীরে ঘুরে বেড়াচ্ছে বা অন্য কোথাও গিয়ে আবার ক্যান্সার করে দিতে পারে, সেগুলিকে তো মারতে হবে। সেই জন্য আমরা অ্যাডজুভ্যান্ট হিসেবে, মানে অপারেশনের পরে বা রেডিয়েশনের পরে কেমোথেরাপি মানুষ দেওয়া শুরু করলো যাতে ক্যান্সারটা ফেরত না চলে আসে। আরেকটা হয় কনকারেন্ট কেমোথেরাপি, মানে রেডিয়েশন চিকিৎসার সাথে কেমোথেরাপি একসাথে দিলাম। এটা কেন দেওয়া হয়? যেমন ধরুন মুখের এবং গলার ক্যান্সার, লাং ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, জরায়ুর মুখ বা সার্ভিক্সের ক্যান্সার, এই বিভিন্ন ক্যান্সারে কিন্তু কনকারেন্ট রেজিমেন মানে রেডিওথেরাপির সাথে কেমোথেরাপি একসাথে ব্যবহার করা হয়। সেটা কিভাবে কাজ করে? সেটা হলো রেডিওথেরাপির যে এফেক্ট, এক তো সেই এফেক্টটাকে কেমোথেরাপি অ্যাড করলে বাড়িয়ে দেয়। সাধারণত আমরা কম ডোজে কেমোথেরাপি দিই রেডিয়েশনের সাথে, খুব হাই ডোজ দিই না। সেটা কি করে? রেডিয়েশনের যে শক্তিটা সেটাকে বাড়িয়ে দেয়। ধরুন শরীরে এমন একটা রেডিয়েশন দিতে হবে ক্যান্সারে, যাতে আমরা একটা নির্দিষ্ট ডোজ পর্যন্ত দিতে পারবো, তার বেশি দিলে সাইড এফেক্টস হবে। তখন আমরা তার সাথে কেমোথেরাপি অ্যাড করে দিই, তাতে রেডিয়েশনের যে এফেক্ট সেটা অনেকটা বেড়ে যায়। এটা একটা হয়। 2 হলো দুটো একসাথে মিলে ক্যান্সারের উপর কাজ করে। তার ফলে একটার এফেক্ট আলাদা একেকটার এফেক্টের চাইতে দুটোর একসাথে এফেক্ট দেখা যায় বেশি। মানে ধরুন একটার এফেক্ট যদি 2 হয় আরেকটার যদি 2 হয়, এ দুটো একসাথে হলে কিন্তু 2 + 2 4 না হয়ে 2 + 2 6 বা 7 বা 8 হয়ে যায়। মানে কম্বাইন এফেক্টটা আলাদা করে দেওয়া এফেক্টের চাইতে বেশি হয়। সিনার্জিস্টিক এফেক্ট বলে এটাকে। তেমনি ওই যে মাইক্রোমেটাস্টেসিস এর কথা বললাম, মানে মাইক্রোস্কোপিক সেল ঘুরে বেড়াচ্ছে ব্লাডের মধ্যে, লসিকার মধ্যে, সেগুলিতে তো আমার রেডিয়েশন থেরাপি পৌঁছয় না বা অপারেশন করলেও সেখানে পৌঁছয় না, সেগুলোকেও কিন্তু কেমোথেরাপি মেরে দিতে পারে। এবার সমস্যা হলো, যেটা আমি প্রথমে বললাম যে কেমোথেরাপি কিভাবে কাজ করে, র্যাপিডলি ডিভাইডিং কোষের উপর কাজ করে, মানে যেগুলো দ্রুত বিভাজিত হচ্ছে এইরকম ক্যান্সার কোষের উপর কাজ করে। তাহলে শরীরের নরমাল যে কোষগুলো দ্রুত বিভাজিত হয়, তার উপরেও তাহলে এর এফেক্ট থাকবে। যেমন ধরুন হেয়ার ফলিকল, আপনারা জানেন যে রেগুলার চুল পড়ে যায় এবং নতুন চুল মানুষের হয়। যে চুল নিয়ে আমরা জন্মাই, সে চুল নিয়ে কিন্তু মানুষ মারা যায় না, রেগুলার সেটা পড়তে থাকে এবং নতুন চুল আসতে থাকে। এই হেয়ার ফলিকলের উপর কাজ করে, এই জন্য চুল পড়ে যায়। আপনারা অনেকেই দেখেছেন কেমোথেরাপির সাথে চুল পড়ে যাওয়াটা সিনোনিমাস ভাবা হয়। যদিও সব কেমোথেরাপিতে কিন্তু চুল পড়ে না, অনেক কেমোথেরাপি আছে যার চুল পড়ে না, এবং চুল পড়া প্রিভেন্ট করেও কেমোথেরাপি দেওয়ার টেকনিক রয়েছে, সেটা স্ক্যাল্প কুলিং টেকনিক এইসব বলা হয়, সেগুলিও করা হয়। আরেকটা হলো গাট মিউকোসা, মানে আমাদের যে পৌষ্টিকতন্ত্রের যে আবরণটা রয়েছে সেটাও র্যাপিডলি ডিভাইডিং, তার উপরে কাজ করে। তার জন্য বমি হয়, বমির একটা সাইড এফেক্টস কেমোথেরাপি। এবং যেটা দিয়ে কেমোথেরাপি শুরু হয়েছিল আবিষ্কার, মানে বোন ম্যারো, হোয়াইট ব্লাড সেল, মানে অস্থিমজ্জা যেখান থেকে রক্ত তৈরি হয়, সেটাও কিন্তু কেমোথেরাপির জন্য অ্যাফেক্টেড হয়। মানে বোন ম্যারো ডিপ্রেশন হয়ে যায় এবং রক্তে লিম্ফোসাইট বা হোয়াইট ব্লাড সেলের পরিমাণ কমে যায়। তার ফলে কি হয়? রোগীর রক্তকরীরে কমে যেতে পারে এবং ইনফেকশন প্রবণ হয়ে যায়। মানে
আমাদের হোয়াইট ব্লাড সেলগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দিতে সাহায্য করে, যাতে আমাদের অসুখ না হয়। আমরা তো ক্রমাগত ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলিতে এক্সপোজ হয়ে রয়েছি, আমাদের হয় না, কেননা হোয়াইট ব্লাড সেল বা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাকে প্রিভেন্ট করে। তো সেটা কমে গেলে ইনফেকশন হতে পারে ঘন ঘন। এই জন্য কেমোথেরাপি রোগীকে সাবধানে থাকতে হয়, বেশি ভিড়ভাড় জায়গায় যেতে না হয় এবং ইনফেকশন প্রিভেন্ট করতে হয়, কাঁচা খাবার না খেতে হয়, এই সবগুলো বলা হয়। এইবারে ধীরে ধীরে কেমোথেরাপির উন্নতি হয়েছে, নতুন নতুন ওষুধ এসেছে, সেই ওষুধগুলোর এফেক্ট স্ট্রং, সাইড এফেক্টস কম। এবং আসার কথা হলো এই সাইড এফেক্টস কমানোর জন্য কিন্তু ভালো ভালো ওষুধ এসেছে। যেমন ধরুন, বমিটা কেমোথেরাপির সাথে সিনোনিমাস ছিল, মানে কেমোথেরাপি হলে বমি হবেই, এটা সবাই জানতো। আজ থেকে মোটামুটি 15-20 বছর আগেও যারা বাড়িতে ক্যান্সার রোগী রয়েছেন তারা তো অবশ্যই জানতেন, পাড়া প্রতিবেশীরাও জানতো। এখন কিন্তু খুব ভালো বমি বন্ধ করার ওষুধ রয়েছে, যাতে বমি ছাড়াই ক্যান্সার কেমোথেরাপি দেওয়া যায় এবং বমি হয় না। তেমনি এই যে বোন ম্যারো ডিপ্রেশন হয় বা রক্তকণিকা কমে যায়, সেটা বাড়ানোরও কিন্তু ভালো ভালো ওষুধ এসেছে। তার ফলে সুবিধে কি হয়, আমাদের কেমোথেরাপির ওষুধের ডোজ কমাতে হয় না। মানে কিওরটা তো আমাদের করতে হবে, যেটুকু দরকার সেটুকু দিতে হবে, কিন্তু বোন ম্যারো, অস্থিমজ্জা কমে গেলে, রক্ত কমে গেলে তো দেওয়া সম্ভব হবে না। তাই এমন ভালো ভালো ওষুধ, ইনজেকশন এসেছে, যার ফলে কিন্তু সেই ইনজেকশনটা দিয়ে আমরা রক্ত বাড়িয়ে দিতে পারি, হোয়াইট ব্লাড সেল বাড়িয়ে দিতে পারি এবং তার সঙ্গে আমরা কেমোথেরাপিও কন্টিনিউ করতে পারি। তো এই উন্নতিগুলো হওয়ার ফলে কেমোথেরাপি আরো স্ট্রং হয়েছে, যেহেতু সাইড এফেক্টস গুলো আমরা ভালো করে ট্যাকল করতে পারছি এবং ক্যান্সার কিওরের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে কেমোথেরাপি কখন দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, নিও অ্যাডজুভেন্ট দেওয়া হবে, অ্যাডজুভেন্ট দেওয়া হবে কি কনকারেন্ট দেওয়া হবে, তার জন্য কিন্তু আপনার কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টারে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডে ডিসকাস করে তবেই ডিসিশন নিতে হবে। আরেকটা রোল আছে ক্যান্সার কেমোথেরাপি, সেটা হলো মেটাস্ট্যাটিক ডিজিজ বা স্টেজ 4 ডিজিজে, যখন আমরা এখনো অবধি সেটাকে আমরা কিওর করতে পারি না, যখন সারা শরীরে ছড়িয়ে যায়, তখন কিন্তু কেমোথেরাপি দিয়ে আমরা তাকে কন্ট্রোল করার চেষ্টা করি এবং রোগীর জীবন বাড়ানোর, মানে আয়ু বাড়ানোর চেষ্টা করি। কেমোথেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহু বছর ধরে পালন করে এসেছে। এখন কেমোথেরাপির সাথে নতুন নতুন আরও ট্রিটমেন্ট এসেছে, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, ক্যান্সার ভ্যাকসিন, কার্টি সেল থেরাপি, সেগুলি নিয়ে আমি আগেও ডিসকাস করেছি এবং পরেও আবার সেগুলি নিয়ে কোনোদিন আলোচনা করা যাবে। অনেক ধন্যবাদ।